দুইজনকেই বোঝাচ্ছে। সুতরাং এই দুইজনকে যখন বোঝাবে, সমস্ত পদে দুইটা অংশের পূর্বপদ দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা দ্বারা কি বোঝায়? দয়াল বাবা কি দয়ালকে বোঝায় নাকি বাবাকে বোঝায়? দয়াল দ্বারা কাকে বোঝাচ্ছে? বাবা এবং মা, তার সাথে বিভক্তি যোগ করা যায় কিনা? বাবাকে মা, বাবা দ্বারা মা, বাবা হইতে মা, বাবার মা, অর্থাৎ উভয় পদ প্রধান। আর বহুব্রী সমাস কি? পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না। যদি আমরা বলি মুখে ভাত, এই মুখে ভাত দ্বারা কি বোঝায়? মুখে ভাত জোরে জোর করে যোগ করি। ধরেন মানে শহীদ মিনার, শহীদ মিনার আমরা বললাম যে শহীদের জন্য নির্মিত মিনার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে ও দেখতে পাচ্ছেন। অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হলাম এবং আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমার সাথে যুক্ত হবেন আশা করি যে একটা নতুন কিছু আমরা শিখতে পারবো। আমরা আজকে এই সমাসটা কিভাবে সহজ করে শিখবো। আপনাদের টপিকের সাথে আমারও টপিক মোটামুটি মিলে গেছে। হ্যাঁ, সমাসটাই অনেক কঠিন, তো সমাস চেনার সহজ কৌশলটা আজকে আমরা দেখব। সমাস চেনার সহজ কৌশল। বাংলা ব্যাকরণের যে কয়েকটা টপিক আমাদের কাছে কঠিন মনে হয়, তার মধ্যে অন্যতম কঠিনটা হচ্ছে সমাস। আপনাদের মতেও কিন্তু এখানে অধিকাংশ যারা আছেন কমেন্টস করেছেন, তাদের মতে অধিকাংশরাই বললেন যে সমাস। তো সেই সমাসটা আজকে আমরা চেষ্টা করবো যে সমাসটা, এই কঠিন বিষয়টা সহজে কিভাবে করা যায়। হ্যাঁ, চলেন আমরা একটু সমাস কিভাবে সহজে চিনতে পারি সেই বিষয়গুলো একটু দেখি এবং আমার সাথে একটু আপনারাও রেসপন্স করবেন। যারা যেখানে আছেন সেখান থেকে এটা একটু মোটামুটি শেয়ার করে যদি সবাই টাইমলাইন রাখি, আশা করি উপকৃত হবে সবাই। তো সমাস প্রধানত কয় প্রকার একটু বলেন তো? সমাস কয় প্রকার? সমাসের মধ্যে কিছু বিষয় আছে, সেই বিষয়ে আলোচনা যাচ্ছে না, যেহেতু আমাদের সময় কম, সেজন্য আমরা সমাসটা কিভাবে সহজ করে চিনবো সেটা হচ্ছে আমাদের মূল বিষয় আজকে। সমাস প্রধানত কয় প্রকার আমরা জানি, একটু লিখি সবাই। সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস, তারপরে বহুব্রীহি সমাস, তারপর কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, দ্বিগু, অব্যয়ীভাব, দ্বন্দ্ব, বহুব্রীহি, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব, তৎপুরুষ সমাস। তাই তো? তৎপুরুষটা যদি আমরা এখানে লিখি তাহলে সুবিধা হয়। তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ীভাব। এই তো সমাসের প্রকারভেদ, তাই না? দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ীভাব। যদিও আমরা এখানে লিখছি, আপনারাও লিখছেন যে 6 প্রকার, কিন্তু আমাদের নতুন যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ে কিন্তু নবম দশম শ্রেণীর আমাদের এই দ্বিগু এবং অব্যয়ীভাব সমাসটা নাই। তারপরেও বিভিন্ন পরীক্ষায় এবং প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, এই সমস্ত পরীক্ষায় এখানে আসে। এটা এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তারপরেও আমরা যদি নতুন নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুযায়ী পড়ি তাহলে 4 প্রকার: দ্বন্দ্ব, বহুব্রীহি, কর্মধারয় এবং তৎপুরুষ। দ্বিগু এবং অব্যয়ীভাব আগে ছিল, সেটা আমরা পড়ার চেষ্টা করবো আজকে, বা চেনার চেষ্টা করবো সহজে কিভাবে চেনা যায়। আরেকটা বিষয় বলি, এখানে যদিও বলা আছে যে সমাস এখানে 6 প্রকার বা 4 প্রকার, তবে আমরা আরেকটু যদি একটু গভীরে যাই তখন আমরা দেখব যে আসলে পরীক্ষায় মাঝে মধ্যে একটা পরীক্ষায় আসছিল যে পদের ভিত্তিতে সমাস কয় প্রকার। পদের ভিত্তিতে সমাস কয় প্রকার? তাহলে এটা কি হবে? পদের ভিত্তিতে সমাস কত প্রকার? পদের ভিত্তিতে সমাস কত প্রকার যদি এই প্রশ্ন হয় তাহলে উত্তর কি হবে? ওকে, তাহলে পদের ভিত্তিতে কেমন একটু দেখি আমরা, তারপরে আপনাদের উত্তরের সাথে মিলছে কিনা একটু দেখব। এই যে দ্বন্দ্ব সমাসটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই দ্বন্দ্ব সমাসটা যদি একটু আমরা দুই একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা বললাম যে বাবা মা, বাবা মা, বাবা মা। আমরা যদি উদাহরণ দিই, একটা বাক্যের মধ্য দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি
তারপরে আমরা দেখবো আর কি পদের ভিত্তিতেরা, হ্যাঁ, কত সমাস কত প্রকার। যদি বলি যে আমার বাবা মা দুজনেই উচ্চশিক্ষিত, তার মানে হচ্ছে আমার বাবা উচ্চশিক্ষিত, আমার মা উচ্চশিক্ষিত। যদি বলি আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী, তার মানে আমার বাবাও সরকারি চাকরিজীবী, আমার মাও সরকারি চাকরিজীবী। অর্থাৎ এই যে সমস্ত পদটা আছে সেই সমস্ত পদে বাবারও প্রাধান্য আছে, মারও প্রাধান্য আছে, অর্থাৎ দুইটা পদকেই বোঝাচ্ছে। এই দুইটা পদকেই যখন বুঝাবে তখন তাকে বলা হয় মানে উভয় পদ প্রধান সমাস। উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, এবং এই উভয় পদ প্রধান সমাস হচ্ছে এই দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। যদি কোনো সমস্ত পদ দেখে আমরা বুঝি যে এই সমস্ত পদ দ্বারা দুইটা যে অংশ আছে সমস্ত পদের, পূর্বপদ এবং পরপদ, দুইটা অংশের দ্বারা দুইজন ব্যক্তি, দুইটা বস্তু বা দুইটা জিনিসকে আলাদা আলাদা করে বুঝাচ্ছে, তাহলে এই দুইটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। বা দুইটাকে যখন আলাদা আলাদা করে বুঝাবে তখন এই সমাসটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ উভয় পদের প্রাধান্য থাকলো। এই বাবা মা দ্বারা বাবাকেও বুঝাচ্ছে, আবার মাকেও বুঝাচ্ছে, দুইজনকেই বুঝাচ্ছে। সুতরাং এই দুইজনকে যখন বুঝাবে সমস্ত পদে দুইটা অংশের, পূর্বপদ এবং পরপদ দুইটা অংশের দুইজনকে যখন বুঝাবে আলাদা করে, তখন সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। আবার যদি আমরা একটু ব্যতিক্রমভাবে দেখি, এই দুইটা অংশের যদি কোনোটাই না বুঝায়, যেমন আমরা বললাম যে আমরা বললাম কানাকানি, কানাকানি, কানাকানি দ্বারা কাকে বুঝাচ্ছে? কানাকানি দ্বারা কানাকে বুঝাচ্ছে নাকি কানিকে বুঝাচ্ছে? কানাকানি দ্বারা কাকে বুঝাচ্ছে? কানাকে নাকি কানিকে? কানাকানি দ্বারা একটা কানা লোক আর একটা কানি মহিলা এরকম বুঝাচ্ছে নাকি কানাকানি দ্বারা? না, বিষয়টা এরকম বুঝাচ্ছে না। কানাকানি দ্বারা কানাকেও বুঝাচ্ছে না, কানিকেও বুঝাচ্ছে না। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই এখানে প্রাধান্য নাই। যখন সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই প্রাধান্য থাকবে না, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ সমস্ত পদের কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না বা কোনো পদকেই বুঝাবে না, তখন তাকে বলা হয় বহুব্রীহি সমাস। অর্থাৎ ভিন্ন পদ প্রধান, ভিন্ন পদ প্রধান, ভিন্ন কিছু যখন বুঝাবে তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে যখন একটা সমস্ত পদ দ্বারা, আমরা আরো অনেক উদাহরণ দেব, যখন একটা সমস্ত পদ দ্বারা উভয় পদের প্রাধান্য থাকে, পূর্বপদ এবং পরপদ, একটা সমস্ত পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য থাকে, এবং উভয় পদ দ্বারা দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, দুইটা প্রাণী বা দুইটা আলাদা আলাদা বুঝায়, তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আর যে সমস্ত পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই প্রাধান্য থাকে না, পূর্বপদ এবং পরপদ দ্বারা কোনো কিছুই বুঝায় না, অন্য কিছু বুঝায়, ভিন্ন কিছু বুঝায়, তখন সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। একবার পরীক্ষায় আসছিল যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কি? দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কি? তাহলে দ্বন্দ্ব সমাস যেহেতু উভয় পদ প্রধান আর বহুব্রীহি সমাস যেহেতু ভিন্ন পদ প্রধান, অর্থাৎ কোনো পদেরই প্রাধান্য থাকে না, সুতরাং এই দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় বহুব্রীহি সমাসকে। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বলা হয় বহুব্রীহি সমাসকে। দ্বন্দ্ব সমাসের বিপরীত অথবা বহুব্রীহি সমাসের বিপরীত বলা হয় দ্বন্দ্ব সমাসকে, একই কথা। দ্বন্দ্ব সমাসের বিপরীত অথবা বহুব্রীহি সমাসের বিপরীত বলা হয় দ্বন্দ্ব সমাসকে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আমরা যাচ্ছি, তাহলে আমরা এটা দেখলাম যে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান আর বহুব্রীহি সমাস হচ্ছে ভিন্ন পদ প্রধান। তারপরে আমরা যদি একটু দেখি, এই যে কর্মধারয় আছে, কর্মধারয় সমাস, কর্মধারয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা এখানে লিখলাম যে বাবা মা বা কানাকানি। বাবা মার ক্ষেত্রে আমরা বললাম যে দুইটা পদেরই প্রাধান্য থাকবে, আর কানাকানির ক্ষেত্রে বললাম, অর্থাৎ বহুব্রীহি সমাসের ক্ষেত্রে বললাম যে কোনো সমাসেরই প্রাধান্য থাকবে না। আমরা যদি একটা সমস্ত পদ নেই, যেমন আমরা একটা সমস্ত পদ নিলাম, আচ্ছা আমরা বহুল পরিচিত একটা সমস্ত পদ সিংহাসন, এই সমস্ত পদটা আমরা নিলাম। সিংহাসন বহুল পরিচিত একটা সমস্ত পদ, আমরা এটা পড়ে আসছি অনেক সময়, আমরা এটা নিলাম। সিংহাসন দ্বারা কি বুঝাচ্ছে? সিংহকে বুঝাচ্ছে নাকি আসনকে বুঝাচ্ছে? অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুইটা অংশ দ্বারা কি বুঝাচ্ছে? সিংহ নাকি আসন? সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। হ্যাঁ, এখন যদি বলি শিয়াল চিহ্নিত আসন, তাহলে কি সিংহাসন হবে? শিয়াল চিহ্নিত আসন হলে শিয়াল আসন, বিড়াল চিহ্নিত আসন বিড়াল আসন, তাই না? তাহলে সিংহ চিহ্নিত আসন যেহেতু, তাই আমরা বলছি সিংহাসন। তার মানে এই পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। বিষয়টা এরকম না যে একজন সিংহ যে আসনে বসবে সেই আসনকে বোঝাচ্ছে বা সিংহকে বোঝাচ্ছে, অর্থাৎ যে আসনটা
মানে মূল জিনিস এখানে, সেটাকে এখানে বোঝাচ্ছে। সিংহ এখানে প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে হচ্ছে আসনটা। আসনটা কেমন? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এবং এই সিংহাসন দ্বারা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আসন কেমন? সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, গুরুত্বপূর্ণ একটা আসন, যে আসনে রাজা বা রাষ্ট্রের প্রধান বসেন তারা। তো পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে এখানে। এবং আরেকটা পয়েন্ট যেটা আমরা খুব খেয়াল করব, সেটা হচ্ছে যে এই সিংহাসন, এই জায়গায় যে জিনিসটা আছে, এই সিংহাসন দ্বারা কিন্তু একটা বস্তুই বোঝাচ্ছে, একটা আসনকে বোঝাচ্ছে। সিংহ এবং আসন দুইটাকে বোঝাচ্ছে না, যেটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বলছিলাম। দ্বন্দ্ব সমাসের দুইটা পদ দ্বারা কিন্তু দুইটাকেই বোঝায়। আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে দুইটা পদ দ্বারা দুইটাকে বোঝায় না, একটাকেই বোঝায়। খুব খেয়াল করতে হবে যে সিংহাসন দ্বারা একটাই, এরকম আরো যত আছে। যদি আমরা এই যে বাবা মা দিয়ে বলি, যদি আমরা বলি দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা দ্বারা কি বোঝায়? দয়াল বাবা কি দয়ালকে বোঝায় নাকি বাবাকে বোঝায়? দয়াল দ্বারা কাকে বোঝাচ্ছে? দয়ালকে নাকি বাবাকে? দয়াল দ্বারা বাবাটা কেমন? দয়াল, দয়ালু, তাই না? তো দয়াল বাবা দ্বারা এই বাবাকেই প্রাধান্য পাচ্ছে। দয়াল বাবা না থেকে আরো অনেক কিছু থাকতে পারে, বস্তা বাবা থাকতে পারে, সালা বাবা থাকতে পারে, বদনা বাবা থাকতে পারে, তাই না? হুমায়ুন আহমেদের একটা নাটক আছে জুতা বাবা, তো ওইটাও থাকতে পারে। তো অনেক বাবাই থাকতে পারে, এখানে খেয়াল করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাবাকে বোঝাচ্ছে কিনা বা পূর্বপরটাকে বোঝাচ্ছে কিনা। তাহলে এখানে অবশ্যই বাবাকে বোঝাচ্ছে। বাবা কেমন? দয়াল, দয়াল যে বাবা বা দয়াল, বাবাটা দয়ালু। তাহলে আমরা এখানে একটা বিষয় খেয়াল করছি কিনা, যে এই যে দয়াল বাবা দ্বারা দুইজনকে বোঝাচ্ছে না, একজন দয়াল আর একজন বাবা এরকম বোঝাচ্ছে না। দুই দয়াল বাবা দ্বারা একজনকে কিন্তু বোঝাচ্ছে, তাই না? একজনকে বোঝাচ্ছে। তালা বাবাও আছে, বন্ড বাবাও আছে, আছে, হ্যাঁ। তো দয়াল বাবা দ্বারা একজনকে বোঝাচ্ছে। তাহলে যে সমস্ত পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ, এই দুইটা জিনিস দ্বারা, এই যে সিংহাসন দ্বারা একজনকে, একটা আসনকে বোঝাচ্ছে। যে সমস্ত পদ দ্বারা, সমাসের যে সমস্ত পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ দ্বারা একটা ব্যক্তি, একটা বস্তু, এক জাতীয় কোনো কিছু বোঝাবে, সেটাই হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা এখানে এই জিনিসটা খুবই খেয়াল রাখবো যে যে সমাসের সমস্ত পদ দ্বারা একটা ব্যক্তি, একটা বস্তু, এক জাতীয় কোনো কিছু বুঝাবে, সমস্ত পদ দ্বারা দুইটা বুঝাবে না, এক ব্যক্তি, এক বস্তু, এক জাতীয় কোনো কিছু বুঝাবে, তখন সেটা হচ্ছে কর্মধারয় সমাস। ওকে, তাহলে যখন এই সমস্ত পদ দ্বারা দুইটা আলাদা আলাদা বুঝাবে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বুঝাবে, তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যখন কোনোটাই বুঝাবে না, তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যখন দুইটা সমস্ত পদের দুইটা অংশ দ্বারা এক জাতীয় কোনো কিছু বুঝাবে, এক ব্যক্তি, এক বস্তু, এক জাতীয় কোনো কিছু বুঝাবে, তখন সেটা হবে কর্মধারয় সমাস। তাহলে এই তিনটে সমাস মোটামুটি আমরা চিনে ফেললাম, যে যখন দেখব কোনো সমস্ত পদ দ্বারা দুইটা ব্যক্তি, বস্তু আলাদা হবে তখন দ্বন্দ্ব, যখন কোনোটাই হবে না, ভিন্ন কিছু হবে, তখন বহুব্রীহি। যখন দুইটা পূর্বপদ পরপদ দুইটা পদ দ্বারা, অর্থাৎ সমস্ত পদের দুইটা অংশ দ্বারা দুইজনকে আলাদা আলাদা না বুঝে একজনকে, একজন ব্যক্তি, একজন বস্তু, এক জাতীয় কোনো কিছু বুঝাবে, তখন সেগুলো হচ্ছে কর্মধারয় সমাস। ওকে, এবার আসেন এই যে তৎপুরুষ সমাস। খুব সহজ। তৎপুরুষ সমাস কিভাবে চিনব? তৎপুরুষ সমাস যে সমাসের ভেষ বাক্যে পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে, যে সমাসের ভেষ বাক্যে পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। যে সমাসের ভেষ বাক্যে পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি বলি মন গড়া, আমরা বললাম মন গড়া, এই মন গড়া সমাসকে যদি আমরা বিভক্তি যোগ করতে যাই, তাহলে মন গড়া, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, সুন্দর একটা যুক্তিসঙ্গত ভেষ বাক্য হয়। মন দিয়ে গড়া, মন গড়া। বা মধু মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা, হ্যাঁ। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে কিন্তু। মন দিয়ে গড়া মানে কি দিয়ে গড়া? মন দিয়ে গড়া। গড়াটা হচ্ছে মূল বিষয় না, মনটা কেমন দিয়ে গড়া, গড়াটা কেমন মন দিয়ে, এই মাখাটা কি দিয়ে? মধু দিয়ে। মধু দিয়ে মাখা হলে মধু মাখা, অন্য কিছু মাখা হলে অন্য কিছু দিয়ে মাখা। তাহলে এনে মূল বিষয় হচ্ছে পরপদটা। আরেকটা বিষয়, দুইটা বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে পরপদ প্রধান, আর একটা হচ্ছে পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায়। পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায়। এখন যদি আমরা বলেন স্যার বা ম্যাডামরা যদি বলেন স্যার, যে অন্য যে সমাস আছে এইগুলোর সাথে তো বিভক্তি যোগ করা যেতে পারে, আমরা একটু চেষ্টা করে দেখি অন্যগুলোর সাথে বিভক্তি যোগ করা যায় কিনা। যেন আমরা যদি বলি এই যে বাবা এবং মা, তার সাথে বিভক্তি যোগ করা যায় কিনা। বাবাকে মা, বাবা দ্বারা মা, বাবা হইতে মা, বাবার মা, যায়? বিভক্তি যোগ করা যায়? বিভক্তি যোগ করা যায় না, মানে যৌক্তিকভাবে বিভক্তি যোগ করা যায় না। যদি আমরা এই যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে বলি কানাকে কানি, কানা দ্বারা কানি, কানি হইতে কানি, হ্যাঁ,
যায়? বিভক্তি যোগ করা যায়? যায় না। যদি সিংহাসনের কথা বলি, সিংহকে আসন, সিংহ দ্বারা আসন, সিংহ হইতে আসন, হ্যাঁ, দয়ালকে বাবা, দয়াল দ্বারা বাবা, দয়াল হইতে বাবা, যায় নাকি? বিভক্তি যোগ করা যায়? পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায় না। তাহলে যে সমস্ত সমাসের পূর্বপদের সাথে ব্যাস বাক্যে পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায় সেটা হচ্ছে এই তৎপুরুষ সমাস। বুঝা গেল বিষয়টা? আমি এতদিন বিদ্যাবাড়িতেই ছিলাম। ওকে, তারপরে এই যে অন্য যেগুলো আছে এগুলোও দেখি, এগুলোর সাথে বিভক্তি যোগ করা যায় কিনা। দ্বিগু সমাস কিভাবে চিনবো? এই দেখেন, সহজ, সমাসের 6 মাস লাগবে না, 15 মিনিট বলছি। এই যে সমাস, দ্বিগু সমাস কিভাবে চিনবো? পূর্বপদে সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা, পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদের অর্থে প্রাধান্য থাকবে। পূর্বপদে সংখ্যা থাকবে এবং সমাহার বা মিলন বুঝাবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে এবং সমাহার বা মিলন বুঝাবে। পূর্বপদে সংখ্যা থাকবে, সমাহার বা মিলন বুঝাবে। যেমন আমরা বললাম চৌরাস্তা, 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 চৌরাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার, 4টা রাস্তা যে সমাহার বা মিলন তাকেই বলা হয় চৌরাস্তা। এই যে চৌ, চৌ মানে 4, পূর্বপদে সংখ্যা আছে, পূর্বপদে সংখ্যা আছে এবং এখানে রাস্তার অর্থে প্রাধান্য পাচ্ছে, রাস্তাকেই বুঝাচ্ছে, চৌরাস্তার সমাহার। তাহলে অন্য যেগুলো আছে দেখেন তো, আমরা বলছি যে পূর্বপদে সংখ্যা থাকবে এবং সমাহার বা মিলন বুঝাবে, কিন্তু এটার সাথে কি করা যাবে না? বিভক্তি যোগ করা যাবে না। তৎপুরুষের মতো বিভক্তি যোগ করা যাবে না। চৌকে রাস্তা, চৌ দ্বারা রাস্তা, চৌ হইতে রাস্তা, চৌ এর রাস্তা, যায় কি? যুক্তিসঙ্গতভাবে বিভক্তি যোগ করা যায়? যায় না। সুতরাং বিভক্তি যোগ করা যায় তৎপুরুষ সমাসে। এবং আরেকটা সমাস আছে অলুক সমাস, সেটা পরে বলবো। এবং সর্বশেষ আরেকটা যেটা আছে আমাদের, এই যে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের বিষয়টা কি? খুব সহজ করে যদি বলি, পূর্বপদে অব্যয় থাকবে, অব্যয় বা উপসর্গ। পূর্বপদে কি থাকবে? অব্যয় বা উপসর্গ থাকবে, অব্যয় বা উপসর্গ থাকবে। পূর্বপদে অব্যয় বা উপসর্গ থাকবে। অব্যয় বা উপসর্গ কোনগুলা? আ, হা, হ্যাঁ, নির, যথা, উপ, এগুলা সুন্দর একটা মানে মনে রাখার কৌশল আছে। সেই কৌশলগুলো আমরা ক্লাসের মধ্যে পড়াই। যেমন আমরা যদি বলি হ্যাঁ, আখণ্ড, আমরা বললাম আখণ্ড, এই যে আটা হচ্ছে কি? একটা উপসর্গ। আকণ্ঠ, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, পর্যন্ত অর্থে। সমুদ্র হিমাচল, পাদ মস্তক, হ্যাঁ, উপজেলা, ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে। কিন্তু এই সাথে কিন্তু আপনি এই যে তৎপুরুষের মতো পূর্বপদে বিভক্তি যোগ করতে পারো না। কে কণ্ঠ, দ্বারা কণ্ঠ, হইতে কণ্ঠ, এর কণ্ঠ, হ্যাঁ, যায়, যুক্তিসঙ্গতভাবে পূর্বপদে বিভক্তি যোগ করা যায় না। তাহলে আমরা যদি একেবারে সংক্ষেপে দেখি, এই যে সিনারিওটা যদি একেবারে সংক্ষেপে দেখি যে আমরা সমাসটা কি করে চিনবো, অনেকে আমরা কিন্তু ভয় পাই। যদি এটা একটু মনোযোগ সহকারে শুধু এতটুকু আমরা মাথায় নিতে পারি, তাহলে কিন্তু সমাস মানে চেনার ক্ষেত্রে আর আমাদের ভুল হওয়ার কথা না। আবার একটু রিক্যাপ করি বা যদি পুনরায় আবার একটু বলি যে এই যে দ্বন্দ্ব সমাসটা আমরা চিনব কি করে? পূর্বপদে এবং পরপদের উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। উভয় পদ দ্বারা দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, দুইটাকে আলাদা আলাদা বুঝাবে, সেইগুলাই হচ্ছে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ উভয় পদ প্রধান। আর বহুব্রীহি সমাস কি? পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না, দুইটা পদ দ্বারাই ভিন্ন কিছু বুঝাবে। যখন ভিন্ন কিছু বুঝাবে তখন সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। হ্যাঁ, আমরা দেখলাম কানাকানি, সিংহাসন, দয়াল বাবা, এগুলো সরি কানাকানি। আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি? কর্মধারয় সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদ দ্বারা একটা ব্যক্তি, একটা বস্তু, এক জাতীয় কোনো কিছু বুঝাবে। হ্যাঁ, এক ব্যক্তি, এক বস্তু, এক জাতীয় কোনো কিছু বুঝাবে, তখন সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে। তৎপুরুষ সমাস কি? যে সমাসের ব্যাস বাক্যে, যে সমাসের সমস্ত পদের ব্যাস বাক্যে যদি আমরা করি, ব্যাস বাক্যের সাথে পূর্বপদে যদি আমরা বিভক্তি যোগ করতে পারি, তাহলে বিভক্তি যোগ করতে পারলে সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। বিভক্তি যদি আমরা যোগ করতে পারি, তৎপুরুষ সমাস। মনকে গড়া বা মন দিয়ে গড়া, মধু মাখা, মনকে গড়া তো হয় না, মন দিয়ে গড়া, মধু দিয়ে মাখা, মধু দ্বারা মাখা ইত্যাদি। আর দ্বিগু সমাস কোনটা আমরা বুঝবো? যে সমাসের সমস্ত পদে পূর্বপদে সংখ্যা থাকবে, সংখ্যা, সংখ্যা থাকবে এবং সমাহার বুঝাবে, তখন সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। অব্যয়ীভাব সমাস কিভাবে বুঝবো? পূর্বপদে অব্যয় থাকবে, অব্যয়, পূর্বপদে অব্যয় বা উপসর্গ থাকবে, অব্যয়ীভাব সমাস। বুঝা গেল বিষয়টা? তাহলে আমরা যদি
একেবারেই আরো আছে কিছু, কিন্তু আমরা যদি একেবারে একটু দেখি, যেমন আমরা বললাম যে হাত পা। হাত পা কোন সমাস? হাত পা, হাত পা কোন সমাস? হাত পা কোন সমাস? হ্যাঁ, কিছু প্রশ্ন আছে বিগত সালে আমাদের, সেগুলো আমরা দেখব। প্রশ্নগুলো আমরা দেখব, সেখানে আছে আপনাদের যে প্রশ্নগুলো, সেখানে আমরা দেখব। হাত পা কোন সমাস বলেন তো? হাত পা, হাত পা কোন সমাস? হাত পা কোন সমাস? হাত পা কোন সমাস বলেন? এতক্ষণ যে বললাম আমরা হাত পা, ধরেন আমরা বললাম যে এই যে হাত পা দ্বারা বললাম যে হাত পা বেশি নাড়াচাড়া করিস না। হাত পা বেশি, একটা বাচ্চাকে বললাম যে দুষ্ট, নাড়াচাড়া করে বেশি, বললাম যে চুপ করে বসো, হাত পা বেশি নাড়াচাড়া করিও না। হাত পা দ্বারা কি বুঝায়? হাতকে বুঝায় নাকি পাকে বুঝায়, নাকি দুইটাকেই বুঝায়? হাত পা দ্বারা দুইটাকেই বুঝাচ্ছে, তাই না? দুইটাকেই বুঝাচ্ছে, হাতকে বুঝাচ্ছে, পাকেও বুঝাচ্ছে, দুইটাকেই বুঝাচ্ছে হাত পা দ্বারা। হাত এবং পা দুইটাকেই বুঝাচ্ছে। যখন দুইটাকেই বুঝাবে, আমরা বলছিলাম যে পূর্বপদ এবং পরপদ দুইটাকেই যখন বুঝাবে, তখন কি হবে? তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। এখন যদি বলি আমরা হাত পাখা, হাত পাকা দ্বারা কি বুঝায়? হাত পাকা দ্বারা কি হাতকে বুঝায় নাকি পাকাকে বুঝায়? হাত পাকা কোন সমাস বলেন? হাত দ্বারা, হাত এবং পাকা দ্বারা কি হাতকে বুঝায় নাকি পাকা বুঝায়? হাত পাকা। যদি বলে যে খুব গরম লাগছে, এই যে গরমের আমাদের মানে হিট ওয়েভ চলতেছে, কয়েকদিন পর পর আসে, যদি বলে এই গরম লাগছে খুব, হাত পাকাটা দাও, তাহলে কি বলবেন? এই নাও আগে হাত, তারপরে এই নাও পাখা, নাকি? হাত পাকা। হাত পাকা দ্বারা কি বুঝায়? হাতকে বুঝায় নাকি পাখাকে বুঝায়? এই পাখাকে বুঝায়। হাত দ্বারা চালিত যে পাকা, হাত পাকা। তার মানে এই দুইটা অংশ দ্বারা একটা বস্তুকে বোঝাচ্ছে। একটু আগে বলছিলাম যে যে সমস্ত পদ দ্বারা পূর্বপদ এবং পরপদ দুইটা অংশ দ্বারা যদি একটা কিছু বোঝায়, এক জাতীয় কোনো কিছু বোঝায়, তখন সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাস, কর্মদ্বারয় সমাস। এরপরে যদি আমরা বলি এইরকম, যদি আমরা বলি মুখে ভাত, এই মুখে ভাত দ্বারা কি বুঝায়? মুখে ভাত, মুখে ভাত দ্বারা কি বুঝায়? মুখকে বুঝায় নাকি ভাতকে বুঝায়? মুখে ভাত দ্বারা কি বুঝায়? মুখে ভাত কি বুঝায়? মুখ নাকি ভাত? ধরেন আমি সারাদিন রাগ করে আছি, খাই নাই, এখন এখান থেকে ক্লাস নিয়ে যাওয়ার পরে বাসায় যখন যাবো, তখন আমার হোম মিনিস্টার বিশাল এক ডালা নিয়ে আমার সামনে আসবে, বলবে এই নাও তোমার মুখে ভাত, মুখে ভাত, মুখে ভাত। তখন কি আমার মুখে ভাত হবে? হ্যাঁ, তখন কি মুখে ভাত হবে? তখন মুখে ভাত হবে না। মুখে ভাত হচ্ছে শিশু যেদিন প্রথম ভাত খায়, সেই ভাত খাওয়ার যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানটাকে বলা হয় মুখে ভাত। তার মানে মুখকেও এখানে বুঝাচ্ছে না, ভাতকেও বুঝাচ্ছে না। তাহলে বলছিলাম পূর্বপদ এবং পরপদ কোনো পদই যদি না বুঝায়, ভিন্ন কিছু বুঝায়, তখন কি হবে? তখন হবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা বলি যে আমরা বললাম রান্নাঘর, রান্নাঘর, এই রান্নাঘর দ্বারা কি রান্নাকে বুঝায় নাকি ঘরকে বুঝায়? রান্নাঘর দ্বারা রান্নাকে বুঝায় নাকি ঘরকে বুঝায়? রান্নাঘর দ্বারা কাকে বুঝায়? এই দেখেন, রান্নাঘর দ্বারা কাকে বুঝায়? রান্নাকে নাকি ঘরকে? রান্নাঘর দ্বারা অবশ্যই ঘরকে বুঝায়। হ্যাঁ, ঘরকে বুঝায়। এবং যদি আমরা বলি যে এটা ব্যাসবাক্য যদি করি, দেখি পূর্বপদের সাথে আমরা বিভক্তি যোগ করতে পারি কিনা। রান্নার জন্য ঘর, তাই না? রান্নার জন্য ঘর, চতুর্থ বিভক্তি, জন্য বা নিমিত্ত, রান্নার জন্য ঘর। তাহলে যে সমাসের ব্যাসবাক্যে পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায়, তাকে কি বলবো আমরা? তৎপুরুষ সমাস। অন্য কোনো তৎপুরুষ সমাস, অন্য কোনো যে সমাসগুলো লিখলাম, এই যে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, সেইগুলোর সাথে বিভক্তি যোগ করা যায় না। এখানে তৎপুরুষ সমাসে বিভক্তি যোগ করা যায়। তবে আরেকটা সমাস আছে, অপ্রধান সমাস, অলোক সমাস। এই অলোক সমাসের সাথে বিভক্তি যোগ করা যায়, সেটা আমরা অন্য আলাদা করে পড়ব। তাহলে এটার সাথে কিন্তু আমরা বিভক্তি যোগ করতে পারি, অন্যগুলোর সাথে আমরা বিভক্তি যোগ করতে পারি না। যে সমাসের পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যায় সমস্ত পদের পূর্বপদের সাথে, সেটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। এবং আমরা যদি দেখি, ধরেন আমরা বললাম যে তেপান্তর,
বা আপনার তেপান্তর না বলি, আমরা বলি যদি শতাব্দী, হ্যাঁ শতাব্দী, শতাব্দী কি হবে? যে শতাব্দী, শত, শত মানে সংখ্যা, পূর্ববোধের সংখ্যা আছে, তাহলে একটু আগে আমরা পড়লাম যদি পূর্ববোধের সংখ্যা থাকে তাহলে কোন সমাস হবে? পূর্ববোধের সংখ্যা থাকলে কোন সমাস? পূর্ববোধের সংখ্যা থাকলে কোন সমাস হবে? পূর্ববোধের যদি সংখ্যা থাকে কোন সমাস হবে? পূর্ববোধের সংখ্যা থাকলে কোন সমাস হবে? পূর্ববোধের সংখ্যা থাকলে, হ্যাঁ পূর্ববোধের সংখ্যা থাকলে কোন সমাস হবে? এই হাতের পাকা কেমনে হয়? হাতের পাকা, হাতের পাকা, পাকাটা কি হাতের হয়? হাত দিয়ে পাকাটা বানাইছে এরকম? হ্যাঁ মানে আমরা তো যোগ করতে পারবো, জোর করে যোগ করি। ধরেন মানে শহীদ মিনার, শহীদ মিনার আমরা বললাম যে শহীদের জন্য নির্মিত মিনার, শহীদ মিনার, এটা লজিক্যাল, যৌক্তিক। কিন্তু আপনি যদি বলেন বঙ্গোপসাগরে নির্মিত মিনার, এটা শহীদ মিনার, এটা হবে? জোর করে কোনো কিছু চাপাই দিলে তো সেটা হবে না, তাই না? যৌক্তিক হইতে হবে বিষয়টা। তাহলে এই যে বলছিলাম শতাব্দী, শতাব্দীটা কি হবে? পূর্ববোধে সংখ্যা আছে, পূর্ববোধে সংখ্যা আছে এবং সমাহার যদি বোঝায় তাহলে দ্বিগু সমাস। শত অব্দের সমাহার বা মিলন তাকে বলা হয় শতাব্দী, দ্বিগু। ওকে, তাহলে আমরা দ্বন্দ্ব দেখলাম, উভয় পদের প্রাধান্য থাকবে এবং দুইটা পদ দ্বারা আলাদা আলাদা কিছু বুঝাবে। কর্ম দ্বারায় উভয় পদের প্রাধান্য থাকবে না, পরপদের প্রাধান্য থাকবে এবং দুইটা পদ দ্বারা এক জাতীয় কোনো কিছু বুঝাবে। বহুব্রীহি সমাস দুইটা পদ দ্বারা কোনোটাই বুঝাবে না, ভিন্ন কিছু বুঝাবে বহুব্রীহি সমাস। তৎপুরুষ সমাস পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাবে, পূর্বপদের সাথে বিভক্তি যোগ করা যাবে, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আর দ্বিগু সমাস হচ্ছে পূর্বপদের সংখ্যা থাকবে এবং সমাপ্তি সমাহার বুঝাবে, সমাহার বা মিলন বুঝাবে, দ্বিগু সমাস। এবং আমরা যদি আর একটু দেখি অব্যয়ভাবের কথা যেটা বলছিলাম, যে আমরা যদি দেখি আপাদ মস্তক, আপাদ মস্তক, তাহলে এই যে আপাদ মস্তক লিখলাম তার মানে হচ্ছে মাথা হইতে পা পর্যন্ত বেশ বাক্য। বেশ বাক্যে যাচ্ছি না, সমাস দেখলে আমরা পরীক্ষায় আসে যে একটা শব্দ দিয়ে দিব, দিয়ে বলবো যে এটা কোন সমাস নির্ণয় করেন। তাহলে যে আপাদ মস্তক, আপাদ মস্তকের এই যে পূর্বপদে কি আছে? উপসর্গ আছে, অব্যয় বা উপসর্গ। তো পূর্বপদে অব্যয় বা উপসর্গ থাকলেই সেটা কি হবে? অব্যয়ভাব সমাস। এই তো, হ্যাঁ খুব সহজ না? তাহলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই কোনটা কিভাবে চিনবো। উভয় পদের প্রাধান্য থাকবে, দুইটা আলাদা আলাদা বুঝাবে দ্বন্দ্ব, পরপদের প্রাধান্য থাকবে এবং এক জাতীয় কোনো কিছু বুঝালে সেটা হচ্ছে কর্মদ্বারয়। কোনো পদেরই প্রাধান্য থাকবে না, ভিন্ন কিছু বুঝাবে বহুব্রীহি। পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদের সমাহার বা মিলন বুঝাবে দ্বিগু। পূর্বপদের সাথে আমরা বিভক্তি যোগ করতে পারবো তৎপুরুষ, এবং পূর্বপদে যদি আমরা অব্যয় বা উপসর্গ থাকে তখন সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। হ্যাঁ বুঝা গেল? ওকে, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করি, দেখি আমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসছে। প্রশ্ন আমরা কয়েকটা সমাধান করি। তার আগে আমরা একটু আমাদের এখানে বিদ্যাবাড়ির একটা ক্যাম্পেইন চলতেছে, বা আমাদের একটা প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5-এ ভর্তি চলছে। যারা এখানে ভর্তি হবেন আগ্রহী আছেন তারা আগামী প্রাইমারির যে সার্কুলারটা খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সার্কুলারের জন্য এখানে ভর্তি হতে পারেন। এবং এখানে আমাদের আগে যারা প্রাইমারিতে ছিল এই বছর, তারও আগের বছর, আমাদের এই প্রাইমারি সাকসেস রেশিওটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ মোটামুটি এখানে যারা মনোযোগ সহকারে বিদ্যাবাড়ির গাইডলাইন ফলো করছে, বলা যায় যে তারা মোটামুটি সবাই এখান থেকে খুব ভালো রেজাল্ট করছে এবং তারা সাকসেসফুল হয়েছে এখান থেকে। সুতরাং এটা বিদ্যাবাড়ি গ্যারান্টি দিচ্ছে যে আপনি এখানে যদি বিদ্যাবাড়ির গাইডলাইনটা ফলো করে চলেন তাহলে নিঃসন্দেহে আপনি এখানে ভালো করবেন। যাদের কোচিং প্রয়োজন আছে বা একটু ভালোভাবে প্রস্তুতি নিতে চান, সময় শেষের দিকে শুরুতেই বা প্রথমবারই ভালো রেজাল্ট করতে চান, সেক্ষেত্রে তারা এখানে হতে পারেন। আর আমাদের এনটিআরসিএ প্রিলিমিনারি যে পরীক্ষা 19তম এনটিআরসিএ, তার জন্য অ্যাডভান্স আমাদের স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5-এ ভর্তি চলছে। এইখানেও আমাদের যে বিগত যে নিবন্ধনে যারা ছিল, আমি কয়েকজনের সাথে এখানে কথা বললাম, বেশ কয়েকজন, তারা কিন্তু খুবই মানে প্লিজড এবং তারা সাকসেসফুলি এখান থেকে ভালো করছে এই নিবন্ধন যারা আমাদের সাথে ছিল আর কি। এবং আমাদের এখানে যারা প্রিলিমিনারি করছে তারা রিটার্নও কিন্তু অনেকেই ভর্তি আছে, অনেক বড় একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো সেটা আপনারা আশা করি যদি আমরা এখানে থাকি এবং বিদ্যাবাড়ির গাইডলাইন ফলো করি তাহলে আমরা এখান থেকে ভালো করতে পারবো 19তম নিবন্ধনের জন্য, শিক্ষক নিবন্ধন। এবং আমাদের এই সমস্ত কোর্সে যদি আমরা এনরোল করতে চাই বা আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেগুলোতে একটু নক করলেই আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। এবং
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে। হ্যাঁ, তো সেটা আমাদের যে শুরু থেকেই পথ চলা এবং তার যে ধারাবাহিকতা অর্জনের যে গ্রাফ, সেই গ্রাফ কিন্তু আমাদের আমরা স্যাটিসফাই, এবং আমাদের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আপনাদের সফলতার মধ্যে দিয়ে। যারা স্টুডেন্ট আছে, চাকরি প্রত্যাশী, তাদের সাকসেস যে রেশিও, তাদের সফলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সাফল্য বা আমাদের অর্জন। তো এটা আপনারা যাদের প্রয়োজন, আগে থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন বা প্রথমবারই ভালো করবেন, তারা এটা বিবেচনা করতে পারেন। তাহলে আশা করি এই রেগুলার ধারাবাহিক কার্যক্রমের সাথে আপনারা যুক্ত থাকবেন। আর যারা আরও আমরা দ্রুত প্রস্তুতি নিতে যাই, তাদের জন্য আমাদের যে প্রিলি এবং প্রাইমারি প্রিলি এবং নিবন্ধনের প্রিলি আছে, সেখানে আমরা যোগাযোগ করতে পারি। এই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।